যখন বাংলাদেশে তাদের নতুন রাষ্ট্রদূত হিসেবে একটি রাজনৈতিক নিয়োগ দেওয়ার কথা ভাবলো এবং ভারতের সরকারের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দুদুবার মন্ত্রিপরিষদে থাকা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নিল, তখনই ভারতের গণমাধ্যম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, সাউথ ব্লকের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা বিশ্লেষকেরা কিংবা ভারতের সাবেক কূটনীতিকদের অনেকেই এই আলোচনা বা এই তথ্য দিচ্ছিলেন যে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নিয়োগের সিদ্ধান্তটি একেবারেই প্রধানমন্ত্রী মোদীর তরফে নেওয়া হয়ে থাকতে পারে। কারণ দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী মোদীর লোক, গুজরাটের লোক হয়, যদিও শৈশব কৈশোর কেটেছে কলকাতাতে, এখানেই পড়ালেখা করেছেন, কাজেই অনর্গল বাংলা বলেন, রবীন্দ্রনাথ নজরুল সব পড়া আছে এই দীনেশ ত্রিবেদীর। কিন্তু এই দীনেশ ত্রিবেদী যেহেতু মূলত গুজরাটের সন্তান, কাজেই মোদীর সঙ্গে তার একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে এবং এমন একজনকে প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশে পাঠিয়েছেন যার সঙ্গে তিনি সরাসরি ফোন যোগাযোগ বা সরাসরি বার্তা আদান প্রদান করতে পারবেন। কোনো আমলাতন্ত্র বা মন্ত্রণালয় এসবের কিছু ডিঙিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে তাদের মধ্যে কমিউনিকেশন বা যোগাযোগ হতে হবে না। এবং প্রধানমন্ত্রী মোদী ঠিক এটাই চেয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের এমন একটা স্পর্শকাতর অবস্থায়। সেই দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেছেন সেই 12ই জুন এবং তারপর খুবই তাৎপর্যপূর্ণ যে বার্তা বাংলাদেশ সরকার ভারতের রাষ্ট্রদূতকে দিয়েছে যে 12ই জুন তিনি ঢুকেছেন, কিন্তু আজ 25শে জুনের আগে ভারতের এই নবনিযুক্ত রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে যে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করে তার দায়িত্ব গ্রহণ করবেন সেই সুযোগটা পান নাই। মানে একদম একটা সাম্প্রতিক উদাহরণ দেই, ব্রেন ক্রিস্টেনসেন মার্কিন রাষ্ট্রদূত, তিনি 12ই জানুয়ারি ঢুকেছিলেন বাংলাদেশে, 15ই জানুয়ারির মধ্যে রাষ্ট্রপতিকে পরিচয়পত্র পেশ করে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে ফেলেছেন। কাজেই এই যে রাষ্ট্রদূতদেরকে যখন রাষ্ট্রপতি এসব আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ দেন না, তখন এটা একটা স্পষ্ট বার্তা হয়ে দাঁড়ায় ওই স্বাগতিক দেশের পক্ষ থেকে যে তারা আসলে এই রাষ্ট্রদূতকে বা ওই রাষ্ট্রটিকে একটা বার্তা দিতে চাইছে যে তাদেরকে স্বাগত জানাতে খুব আগ্রহী নয় এই স্বাগতিক দেশ। বাংলাদেশের কাছ থেকে যখন এমন বার্তা পাওয়া যাচ্ছে এবং পরিস্থিতিটা সময়টা এমন যে তিনি ঢুকে একই আকাশ একই বাতাস এই কথা বলেছেন, বলা মাত্র জামায়াতে ইসলামী সরকারের কাছে জবাবদিহিতা চেয়েছে যে কেন ভারতের রাষ্ট্রদূত ঢুকেই একই আকাশ একই বাতাস বললেন। অন্যদিকে তিনিও ঢুকেছেন আর ভারতে দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদকে আটকে রাখা হয়েছে, কয়েক ঘন্টা বসিয়ে রেখে দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি এবং তিনি দিল্লি থেকে আবার ফিরে চলে এসেছেন। তখন বাংলাদেশ সরকার সাথে সাথে যে ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার তাকে ডেকে পাঠিয়েছিলেন জবাবদিহিতা আদায় করার জন্য। ভারত সরকার মানে ইউনূস সরকারের আমল থেকেই তারা যেটা শুরু করেছে, মানে তাদের রাষ্ট্রদূতদেরকে ডাকা হয়, মাসে কয়েকবার পর্যন্ত তাদের রাষ্ট্রদূতকে তলবের ঘটনা ঘটেছে। প্রণব ভার্মাকে একই মাসে কবার তলব করা হয়েছে এসব নিয়েও শিরোনাম হয়েছে ইউনূস আমলে। তো সেই রাষ্ট্রদূতকে ডাকা হয়, কিন্তু রাষ্ট্রদূতের তরফে তার উত্তর দেওয়ার অবস্থা নাই, কারণ তার সরকারের সাথে কমিউনিকেট করে একটা উত্তর আনার কথা। কিন্তু এ যাবৎকালে ভারতের রাষ্ট্রদূতেরা সেসব কোনো উত্তর দিতে পেরেছেন বাংলাদেশ সরকারকে তার কোনো নজির নাই। এই এক ডাক্তার জাহেদের ঘটনাতেই ঘটেছে সেই 15 তারিখ সম্ভবত, আর 10 দিন বাদে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত ব্রিফিং, সেখানে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ভারতে কি ঘটেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের সঙ্গে সে কথা বিষয়ে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এবং এখন বাংলাদেশ বলছে তারা এই উত্তরে সন্তুষ্ট নয়। ভারত প্রধানমন্ত্রী মোদী এসব মাথায় রেখেই সম্ভবত আজকে হঠাৎ এমন একটা সিদ্ধান্ত জানিয়েছেন যেটা এখন ভারতের রাষ্ট্রদূতের বাংলাদেশে অবস্থান, ভারতের রাষ্ট্রদূতকে বাংলাদেশে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়, কিভাবে স্বাগত জানানো হয়, কিভাবে সম্মান জানানো হয়, কিভাবে সম্ভাষণ জানানো হয়, এই সকল আচার অনুষ্ঠান পাল্টে দেবে।
প্রধানমন্ত্রী মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি আজকে এই সিদ্ধান্ত জানিয়েছেন যে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে এখন ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর পদমর্যাদায় আসীন করা হয়েছে। যেদিনে হয়তোবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন জানিয়েছে যে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদের দিল্লি বিমানবন্দরের ঘটনার বিষয়ে ভারত যে জবাবদিহি করেছে তাতে তারা সন্তুষ্ট নয়, এবং নিশ্চিতভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় ভাবছিল গত ইউনূস আমল থেকে যে রেওয়াজ চলছে সেটা মাথায় রাখলে যে আবারও ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠাবে, এবং যদি আজকে সরকারের কাছে মানে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ হয়ে যায় তাহলে নতুন রাষ্ট্রদূতকে এই তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদের বিষয়ে প্রশ্ন করতে মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে তারপর তাকে সম্ভাষণ শুরু হবে। তখন ভারতের সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তাদের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এখন থেকে অধিষ্ঠিত হবেন এবং সেই মর্যাদা পাবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই এখন ভারতের মন্ত্রী পদমর্যাদার দীনেশ ত্রিবেদীকে যখন তখন যেমন মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে এটা সেটা বিষয়ে কোনো তথ্য তলব করতে পারবে না, ঠিক তেমনি ভারতের সরকার আসলে দীনেশ ত্রিবেদীর মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন, এই যে মনে করিয়ে দিতে চাইছেন যে প্রধানমন্ত্রী মোদী তার একজন ঘনিষ্ঠ ব্যক্তি, তার একজন দূতকে এবং ভারত সরকারের একজন প্রভাবশালী ব্যক্তিকে বাংলাদেশে পাঠিয়েছে এমন স্পর্শকাতর সময়ে, সেটার প্রমাণ হচ্ছে যে গত ডিসেম্বরে ওসমান হাদির মৃত্যুর পর ভারতীয় হাইকমিশন, ভিসা সেন্টার, চট্টগ্রামের উপ হাইকমিশন এগুলো ভাঙচুর হওয়ার পর বা ওগুলোতে হামলার আশঙ্কা, হামলার ঘটনা ঘটবার পর থেকে ট্যুরিস্ট ভিসাটা যে একেবারে বন্ধ হয়ে গিয়েছিল এবং যেটা নিয়ে বারবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ভারতের সঙ্গে যোগাযোগ করে আবারও ভিসাটা কি করে চালু করা যায় সে বিষয়ে কথা বলা হচ্ছিল। ভারতের এর আগের রাষ্ট্রদূত প্রণয় বার্মাও বারবার বলছিলেন শিগগিরই হবে, কিন্তু হচ্ছিল না সেই ডিসেম্বরে বন্ধ হওয়ার পরে। এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যখন ভারত গেলেন তখন পররাষ্ট্রমন্ত্রীর তরফে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে বিবৃতি প্রকাশ করলো যে ওখানে কি হচ্ছে ভারত আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে, সেখানেও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই আশ্বাস ছিল যে খুব শিগগিরই বাংলাদেশের আবারও ভারত তাদের ট্যুরিস্ট ভিসা দেওয়া, পর্যটক ভিসা দেওয়া শুরু করবে। কিন্তু তার আনুষ্ঠানিক ঘোষণা যেমন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তার সফরে নিয়ে আসতে পারেন নাই, তেমনি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা কারো তরফে আদায় করা যায়নি বা আসেনি ভারতের সরকারের সিদ্ধান্তে। কিন্তু ভারতের এই নবনিযুক্ত মন্ত্রী দীনেশ ত্রিবেদী তিনি রাষ্ট্রপতিকে তার পরিচয়পত্র পেশ করলেন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন রাষ্ট্রদূত হিসেবে এবং ঘোষণা দিলেন বাংলাদেশে আবারও ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। এবং সংবাদ সম্মেলন করে হাই কমিশনার এই আজকে বৃহস্পতিবারই জানালেন যে আগামী রোববার, মানে কত দ্রুত ঘটে যাচ্ছে আপনি দেখেন যে সবে তিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিলেন, কিন্তু তার যে আসলে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ এবং তিনি যে আসলে অনেক গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিতে পারবেন, যে সব সিদ্ধান্ত এমনকি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে গিয়েও ওখানকার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেও আদায় করে নিয়ে আসতে পারেন নাই, সেটা যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে ফেলতে পারেন ভারতের নবনিযুক্ত হাই কমিশনার, সেটা খুব স্পষ্টভাবে বার্তা দিতেই তিনি সংবাদ সম্মেলন করলেন এবং বললেন যে আগামী রোববার 28 জুন থেকেই ভিসার আবেদন গ্রহণ করা হবে, মানবিক বিবেচনায় মেডিকেল ভিসারও গতি বাড়ানো হবে এবং 5টি ভিসা সেন্টার দিয়ে আপাতত এই ভিসার আবেদন নেওয়া শুরু হবে। ভিসা সেন্টারগুলো ভাঙচুর হয়েছিল এবং এগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। নতুন হাই কমিশনার বলছেন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা এই 5 জায়গা থেকেই আবারও
ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে। মানে পরিষ্কারভাবে ঢাকাকে এই বার্তাও দিল্লি দিতে চাইলো যে তারা মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তিকে বাংলাদেশে নিযুক্ত করেছে। ভারত এতটাই গুরুত্বের সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্কটা দেখে এবং বাংলাদেশের যেসব অসুবিধা আছে ভারতের সঙ্গে, ভারত চাইছে এখন বাংলাদেশ সেগুলো নিয়ে রাজনীতির মাঠ গরম না করে বরং ভারতের এই মন্ত্রী পর্যায়ের হাই কমিশনারের সঙ্গে এসব বিষয়ে আলাপ শুরু করুক। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকার সময় থেকে বলে আসছেন, পুশিন যে ভারত শুরু করেছে সে বিষয়ে বারবার যোগাযোগের চেষ্টা করেও বাংলাদেশ আলোচনার কোনো চ্যানেল খুলতে পারেনি। বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর কাছ থেকেও একই কথা শোনা গেছে। ভারত এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দিল যে যা যা নিয়ে কথা বলবার আছে তা বলবার জন্য দুয়ার ঢাকাতেই খোলা হয়েছে এবং ঢাকাতে সেজন্য একজন মন্ত্রী পদমর্যাদার হাই কমিশনার নিয়োগ করা হয়েছে। বাংলাদেশে এর আগে কখনো কোনো রাজনীতিবিদ যেমন আসেন নিয়ে দায়িত্ব পালনে, তেমনি কোনো হাই কমিশনারকে মন্ত্রী পদমর্যাদাও দেওয়া হয়নি। অন্যদিকে দেখেন, বাংলাদেশে অতি গুরুত্বপূর্ণ হিসেবে যেই রাষ্ট্রদূতেরা সকল প্রধানমন্ত্রী মন্ত্রীর দপ্তর চষে বেড়ান, কথায় কথায় জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে দেখা করতে চলে যান, রাজনৈতিক পরামর্শ দেন, সেই ব্রিটিশ হাই কমিশনার, মার্কিন অ্যাম্বাসেডর কিংবা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, এদের সবার সঙ্গেও এর মাধ্যমে ভারতের এই মন্ত্রী পদমর্যাদার হাই কমিশনারের একটা সরাসরি মর্যাদার বড় ধরনের দূরত্ব তৈরি হলো। মানে যে মাঝারি মানের অফিসারদেরকে অন্য দেশগুলো রাষ্ট্রদূত করে পাঠায়, তাতে তাদের প্রধানমন্ত্রী মন্ত্রীদের সঙ্গে দেখা করার সুযোগ পাওয়ার কথা না, কিন্তু বাংলাদেশে তারা এই ক্ষমতাটা এক্সারসাইজ করেন। কিন্তু ভারতের রাষ্ট্রদূতের পক্ষ থেকে এখন এই ইঙ্গিত তার পদমর্যাদার কারণেই চলে গেল যে যখন তখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যেমন তাকে ডেকে পাঠাতে পারবেন না, তেমনি তার সঙ্গে আলোচনা করতে হলে তাকে ওই রাষ্ট্রের ভারতের মন্ত্রীর পদমর্যাদা দিয়ে যথাযথভাবে আলোচ্য সূচি ঠিক করে এবং যথাযথ গুরুত্ব ও মর্যাদা দিয়েই বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের ব্যক্তির তার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সেগুলো একরকমের আনুষ্ঠানিক মর্যাদা পাবে তার এই মন্ত্রী পদমর্যাদা পাওয়ার মাধ্যমে। ঢাকার সঙ্গে দিল্লির আলোচনার চ্যানেল যখন বন্ধ, তখন বাংলাদেশ ভারতের একজন মন্ত্রীর বাংলাদেশে অবস্থান, যার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সরাসরি যোগাযোগ আছে, বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং তার সরাসরি পছন্দ আর মনোনয়নেই তিনি বাংলাদেশে এসেছেন, এই সুযোগটিকে, এই সম্ভাবনাটিকে কিভাবে কাজে লাগায়। আর দীনেশ ত্রিবেদীকে যেই প্রত্যাশা থেকে তার প্রধানমন্ত্রী মোদী নিয়োগ দিয়েছেন যে তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে, পক্ষগুলোর সঙ্গে ঘৃণা এবং বিদ্বেষ কমিয়ে এনে একটা কার্যকরী সম্পর্ক গড়ে তুলতে পারবেন, ভারতের জন্য নতুন বন্ধু গড়ে তুলতে পারবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটাও দেখার জন্য অপেক্ষা করতে হবে যে দীনেশ ত্রিবেদী সেই কঠিন কাজে সফল হন কিনা। তবে একই দিনে তার মন্ত্রী হওয়া, তারপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া, রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করা এবং সেদিনেই ভিসা খুলে দেওয়ার ঘোষণা দেওয়া, এই ঘটনাগুলো খুব তাৎপর্য